আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে কথা বলবো যে বাংলাদেশের সেনাবাহিনীকে কেন পরিকল্পিতভাবে বিতর্কিত করা হচ্ছে, বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে কেন ছিনিমিনি খেলা হচ্ছে, কেন তাদেরকে প্রতিপন্ন করা হচ্ছে, কারা করছে এগুলো পরিকল্পিতভাবে, কাদের লাভ, এগুলো নিয়ে আজকে কথা বলবো। প্রথমত যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে সেটি হচ্ছে, দেখেন যে সেনাবাহিনীকে প্রায় 25 জন কর্মকর্তাকে, ঊর্ধ্বতন কর্মকর্তা, লেফটেন্যান্ট জেনারেল, জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল, এইরকম পদমর্যাদায় উচ্চপদস্থ সেনাবাহিনীর কর্মকর্তাদের ওপেন কোর্টে নিয়ে, সিভিল কোর্টে নিয়ে বিচার করা হচ্ছে, ওপেন কোর্টে বিচার করা হচ্ছে। এটি তো সম্পূর্ণ সেনা আইনের পরিপন্থী। সেনাবাহিনীর বিচার ওপেন কোর্টে হতে পারে না, তাদের নিজস্ব আইন আছে এবং নিজস্ব কোর্টে এটা হওয়া উচিত ছিল। তার মানে হচ্ছে সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে তাদেরকে নিয়ে এইভাবে হেনস্থা করা হচ্ছে, তাদেরকে অপমান অপদস্থ করা হচ্ছে পুরা সেনাবাহিনীকে ভেঙে দেওয়ার জন্য। আর দ্বিতীয়ত যে বিষয়টা, যে সেটা হচ্ছে যে আপনি দেখেন আজকে যে কাজটা করা হচ্ছে, যে সেনাবাহিনীকে ওপেন কোর্টে এইভাবে নিয়ে বিচার করা হচ্ছে, গোয়েন্দা সংস্থান যারা, বিশেষ করে যারা ডিজিএফআই ছিল, কাজ করতো, তাদেরকে নিয়ে এইভাবে বিচার করা হচ্ছে। তার মানে হচ্ছে ভবিষ্যতে আর কেউ গোয়েন্দা সংস্থাতে কাজ করতে চাবে না। যদি না চায়, তার মানে কি হচ্ছে? তার মানে হচ্ছে সেনাবাহিনীর যে শৃঙ্খলাটা ছিল, সেনাবাহিনীর যে সুনামটা ছিল, এটা একেবারে ভেঙে পড়বে, কাঠামোটা ভেঙে পড়বে। এখন এই কাজগুলো, এই সেনাবাহিনীদের সুনাম রক্ষা করা, সেনাবাহিনীদেরকে রক্ষা করা, তাদেরকে রক্ষা করতে আমি মনে করি জেনারেল ওয়াকারুজ্জামান উনি ব্যর্থ হয়েছেন। ওনার উচিত ছিল সেনাবাহিনীর মান সম্মান রক্ষা করা, এই ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে রক্ষা করা ওনার উচিত ছিল, বাট উনি করতে সেটা ফেল করেছেন। এখন ওনার কি স্বার্থ, কি কারণে এটা করছেন, এটা ওনারটা উনি ভালো বলতে পারবেন, বাট উনি এটা করতে, সেনাবাহিনীদেরকে রক্ষা করতে, সেনাবাহিনীকে রক্ষা করতে উনি ব্যর্থ হয়েছেন। এখন যেটা হবে, এর ফলে যে পরিস্থিতি বাংলাদেশে উদ্ভব হবে, সেনাবাহিনীকে যদি এভাবে ভেঙে দেওয়া হয়, সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়া হয় এবং সেনাবাহিনীকে যদি ধ্বংস করে দেওয়া হয়, তাহলে যেটা হবে আন্তর্জাতিক চক্র সুযোগ নেবে। এর মধ্যে অন্যতম যারা কাজ করছে, আইএস খুব সক্রিয়ভাবে কাজ করছে বাংলাদেশের সেনাবাহিনীকে ভেঙে দেওয়ার জন্য, বাংলাদেশের সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়ার জন্য আইএস গুরুত্বপূর্ণভাবে কাজ করছে। আর আইএস এর প্রতিনিধি হয়ে বাংলাদেশে যারা কাজ করছে, তারা হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল আজমি, যাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল ষড়যন্ত্রের দায়ে, ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির, তাকেও অব্যাহতি দেওয়া হয়েছিল সেনাবাহিনীর নিয়ম শৃঙ্খলা ভঙ্গের দায়ে, এবং লেফটেন্যান্ট কর্নেল হাসিন, যিনি ভারতে সন্ত্রাসীদের কাছে অস্ত্র দেওয়ার অভিযুক্তে তাকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়েছিল। এই আইএস যারা, এই তিনজনই আইএস এর এজেন্ট হয়ে বাংলাদেশে, এই তিনজন সাবেক সেনা কর্মকর্তা ও সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত তিনজন কর্মকর্তা, ওনারা আইএস এর এজেন্ট হিসাবে বাংলাদেশে, আইএস এর প্রতিনিধি হিসাবে বাংলাদেশে কাজ করছেন এবং বাংলাদেশের সেনাবাহিনীকে তিলে তিলে পরিকল্পিতভাবে ধ্বংস করছেন। তারপরে আরেকজন আছে মেজর জিয়া, যিনি বাংলাদেশে আইএস এবং আল কায়দার প্রধান। এই মেজর জিয়া বাংলাদেশের সেনাবাহিনীতে জঙ্গিবাদের উত্থানের জন্য কাজ করার জন্য তাকে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত করা হয়েছিল, এবং এই জিয়া আইএস এবং আল কায়দার বাংলাদেশের প্রধান হিসাবে বর্তমানে বাংলাদেশে কাজ করছে। এখন এইরকম জঙ্গিদের দখলে যদি বাংলাদেশ চলে যায় এবং বাংলাদেশের সেনাবাহিনী চলে যায়, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার, এবং সেই সেনাবাহিনীকে রক্ষা করতে আমি মনে করি যে ব্যর্থ হয়েছে ওয়াকার। ওয়াকারকেও এর দায় নিতে হবে। আমি বলবো যে ওয়াকারের কাছে অনুরোধ করব যে এখনো সময় আছে, সেনাবাহিনী মান সম্মান রক্ষা করতে হবে, দেশকে রক্ষা করতে হবে। এটা এখনো যেহেতু আপনি সেনাপ্রধান আছেন, এটা এই রেসপন্সিবিলিটি আপনার উপরে বর্তায়, এবং বিশেষ করে দেশের জনগণকে বলবো, বাংলাদেশকে রক্ষা করতে হলে, বাংলাদেশের সেনাবাহিনীকে রক্ষা করতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে একযুগে আমাদের এই জঙ্গিবাদের বিরুদ্ধে, আইএস এর বিরুদ্ধে, তালেবানদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আসুন সকল ঐক্যবদ্ধভাবে দেশকে রক্ষা করি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে আবারও দেশে পুনঃপ্রতিষ্ঠিত করি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অন্তরের সত্যের আজকের পর্বে সবাইকে স্বাগত। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আপনারা একটা জিনিসকে খেয়াল করেছেন
সম্প্রতি বাংলাদেশ বিভিন্ন সামরিক সরঞ্জাম কেনার জন্য বিভিন্ন দেশে ছোটাছুটি করছেন। সামরিক সরঞ্জাম কেনা এটা একটা রুটিন ব্যাপার। বাংলাদেশ মিলিটারি, আমাদের নৌবাহিনী, বিমান বাহিনী, তারা তাদের এই পারচেসটা চলছে। কিন্তু হঠাৎ করে বাংলাদেশ ফ্রান্সকে বলেছে আমরা তোমাদের 6টা রাফায়েল বিমান কিনব। তুরস্ককে বলেছে আমরা প্রায় 150-র মতো সাবমেরিন কিনব। চায়নাকে বলেছে আমরা তোমাদের কাছ থেকে অনেকগুলো যুদ্ধ বিমান কিনব। এবং বিভিন্ন দেশ থেকে আমরা এটা কিনি, ওইটা কিনি, এই যুদ্ধ রিলেটেড, সামরিক সরঞ্জাম রিলেটেড। হঠাৎ বাংলাদেশের এত কেনাকাটার ঝোঁক বাড়লো কেন? 6টা রাফায়েল বিমান কেনার বাজেট কি বাংলাদেশের আছে? তুরস্ক থেকে যে 150-র মতো সাবমেরিন কিনবে সেই বাজেট আছে? চীন থেকে যে যুদ্ধ বিমান কিনবে সেই বাজেট আছে? এই যে রাফায়েল বিমান, সাবমেরিন, যুদ্ধ বিমান, এগুলোর প্রয়োজন আছে বাংলাদেশের? এইগুলো চালাবার মতো দক্ষ জনবল আছে? এই যে এত চারিদিকে বাগাড়ম্বর আর কি, ঘটনাটা আসলে কি? বাজেটের ঠিক নাই, প্রশিক্ষিত জনবল আছে কিনা তার ঠিক নাই, আদৌ এইগুলো বাংলাদেশের জন্য প্রয়োজন কিনা তার ঠিক নাই। অথচ ডক্টর ইউনূস একের পর এক বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জিনিস কিনবে বলে আমরা শুনতে পাচ্ছি। এবং সেই সব দেশকে বলছে, বলার নাম করে তারা ইউনূসের পক্ষ থেকে মিটিং আয়োজন করা হচ্ছে। তো এখন যে বিষয়টা হয়েছে, এবং আমি কিন্তু এর আগেও কয়েকবার বলেছি যে গ্রামীণ ফ্রান্সের কিছু ঝামেলা ধরা পড়েছে। এই জন্য ডক্টর ইউনূস নানানভাবে ফ্রান্সকে ম্যানেজ করতে চাচ্ছে এবং একের পর এক সে কৌশল অবলম্বন করছে যাতে ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে সে একটা মিটিং করতে পারে। তা এখন পর্যন্ত সফল হয়নি। তো এখন এই যে ইউনূস কিনবে বলছে, যে টাকা নাই অথচ কিনবে, এই করবে সেই করবে, আবার চায়না থেকে যুদ্ধ বিমান কিনবে শুনে আমেরিকা নিশ্চয়ই খুব স্বস্তিতে আছে বলা যাবে না। বরং আমেরিকার যে নতুন রাষ্ট্রদূত বাংলাদেশে আসবে তার সিনেটে হিয়ারিংটা আপনারা বোধহয় নিশ্চয়ই শুনেছেন, এটা এখন অনলাইনে অ্যাভেলেবল। সেখানেও তাকে এই প্রশ্নটা করা হয়েছিল যে এই যে চায়না থেকে যে বাংলাদেশ যুদ্ধ বিমান কিনবে, এইখানে তার ভূমিকাটা কি হবে, এরকম একটা প্রশ্ন তাকে করা হয়েছিল। তার মানে এই যে চায়নার সাথে দহরম সামরিক সরঞ্জাম কেনাকাটা, এটা আমেরিকা খুব ভালো চোখে দেখছে না। কিন্তু ডক্টর ইউনূসের এসবে কোনো খেয়াল নেই। এখন বিশ্বের কাছে ইউনূসের এই ধাপ্পাবাজিটা ফাঁস হয়ে গেছে। এগুলো হলো তার ধান্দাবাজি। টাকা নাই ঠিক নাই, পয়সা প্রয়োজন আছে কিনা ঠিক নাই, কিন্তু এগুলো নিয়ে সে দ্বিপাক্ষিক বৈঠক করার ধান্দা করছে। কখনো সেনা প্রধানকে পাঠাচ্ছে, কখনো ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারকে পাঠাচ্ছে। এইসব করে এই ধাপ্পাবাজিটা ফাঁস হয়ে যাওয়ায় এই মুহূর্তে সে যাই কিনতে চায়, যেমন তুরস্ক, তারা এখন আর আগ্রহ দেখাচ্ছে না, তারা একটা নির্বাচিত সরকারের সাথে ডিলিংসে যেতে চায়। ফ্রান্স বুঝা গেছে 6টা রাফায়েল বিমান বাংলাদেশের দরকারও নাই, ইউনূসের কেনার সামর্থ্যও নাই। এদিকে আপনাদের খেয়াল আছে কিনা জানি না, ক্ষমতায় নেওয়ার পরে তিনি মালয়েশিয়া গিয়েছেন। তারপরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশে এসেছিলেন 1-2 দিনের জন্য। তিনি বলেছিলেন যে বাংলাদেশ আসিয়ানের সদস্য হবে। আসিয়ান হলো অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। তো এটার সদস্য যে মালয়েশিয়া, ব্রুনাই, কম্বোডিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ফিলিপাইন, এরকম 10টা দেশ। আর আজকে তাদের 11তম সদস্য হলো ইস্ট তিমুর। তো ডক্টর ইউনূস সেই 1 বছর আগে আওয়াজ দিয়েছিলেন যে বাংলাদেশ আসিয়ানের সদস্যপদ চায়। তো আসিয়ান বলেছিল বাংলাদেশকে তো সদস্যপদ দেয়া যাবে না, একটা সহযোগী সদস্য করা যায় কিনা সেটা তারা বিবেচনা করে দিন। আজকে যখন আসিয়ানের সম্মেলন হচ্ছে মালয়েশিয়ায়, যে সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আসছে এবং বিশ্বের অনেক দেশের সরকার প্রধান এখানে আসছে, এখানে মোদির যাওয়ার কথা ছিল কিন্তু মোদিজি যাচ্ছেন না। মোদিজি হয়তো অনলাইনে ভার্চুয়ালি যোগ দেবেন, তার পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর যাচ্ছেন। তো বিভিন্ন দেশ, এর বাইরে ব্রাজিল, জাপান এবং অন্যান্য দেশের সরকার প্রধান আসছে। কিন্তু ডক্টর ইউনূস আমাদের নোবেল লরিয়েট, যার জন্য সারা পৃথিবী
বাংলাদেশে এসে হুমড়ি খেয়ে পড়বে বলে আমরা ধারণা করেছিলাম, সে নোবেল লরিয়েট ইউনুসকে এই আসিয়ান সম্মেলনে দাওয়াত পর্যন্ত দেওয়া হয় নাই। মানে এই লোকটা যে আমাদের মানে ক্রমাগত আমাদের সাথে বাটপারি করছেন, এবং যতই সময় যাচ্ছে এই বাটপারিগুলো ততই ফাঁস হয়ে যাচ্ছে। নইলে আসিয়ান সম্মেলনে এখানে ট্রাম্প আসছেন, এখানে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে গত জুলাইয়ে যে একটা সংঘাত শুরু হয়েছিল সীমান্ত বরাবর, সেই সংঘাত তিনি নিরসন করতে আসছেন। বলা যায় যে যুদ্ধ বন্ধের চুক্তি সই করবে থাইল্যান্ড এবং কম্বোডিয়া ইন দ্য প্রেজেন্স অফ ডোনাল্ড ট্রাম্প। সেই শান্তি চুক্তি অধিবেশনে সভাপতিত্ব করবেন ডোনাল্ড ট্রাম্প এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তো এই আসিয়ান সম্মেলনে ডক্টর ইউনুস না যাওয়াটা, এটা যারা ইউনুসের একেবারে অন্ধ ভক্ত তারাও বেশ ব্যথিত হয়েছে যে স্যারের মতো এত সম্মানিত নোবেল বিজয়ীকে ডাকলো না, কিন্তু মনে রাখেনি বিশ্ব, আসিয়ানও তাকে মনে রাখেনি। এদিকে আগামীকাল থেকে 30 তারিখ পর্যন্ত সৌদি আরবের রিয়াদে একটা কনফারেন্স শুরু হওয়ার কথা, ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ 9, FII 9। এই কনফারেন্সে এখানেও অনেক দেশের প্রতিনিধিরা আসবেন। তো সেখানে সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশে যিনি আছেন, তিনি সৌদি যুবরাজের পক্ষ থেকে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে দাওয়াত দিয়েছিলেন এই সম্মেলনে যোগ দেওয়ার জন্য। এই সম্মেলনটা খুবই গুরুত্বপূর্ণ একটা সম্মেলন, এখানেও বিশ্বের অনেক দেশের প্রতিনিধিরা আসবে, যেটা বললাম। তো ডক্টর ইউনুসের পক্ষ থেকে 3 মাস আগে সৌদি যুবরাজ তার সাথে দেখা করবার জন্য একটা আবেদন জানানো হয়েছে। 3 মাসের মধ্যে সৌদি কর্তৃপক্ষ এই চিঠিটার কোনো জবাব দেয়নি। সাধারণত সাক্ষাৎ চেয়ে কোনো চিঠি দিলে হ্যাঁ অথবা না একটা উত্তর আসে, যে হ্যাঁ দেখা করা যাবে বা দেখা করা যাবে না। কিন্তু সৌদি যুবরাজ ডক্টর ইউনুসের এই আবেদনে কোনো সাড়া দেন নাই। সেই চিঠিটা, সেই আবেদনপত্রটা যেভাবে গেছে সেইভাবে পড়ে আছে। কেন ডক্টর ইউনুস সৌদি আরবের যুবরাজের সাথে দেখা করতে চাইলেন এবং এই সাক্ষাৎটা পেলেন না, এটা নিয়ে অনেকে অনেক কথা বলছেন। এই সম্মেলনে যে ডক্টর ইউনুসের যেতেই হবে এমন কোনো কথা ছিল না। ডক্টর ইউনুসের যাওয়ার একটা উদ্দেশ্য ছিল, যেহেতু সৌদি আরবে প্রচুর বাংলাদেশি যায়, অদক্ষ শ্রমিক, দক্ষ শ্রমিক যায়, এই যে মানে আদমের ব্যবসা, এই ব্যবসাটা তিনি তার যে তিনি আবার এই প্রধান উপদেষ্টা হওয়ার পরে একটা আদম রপ্তানির একটা লাইসেন্স করছেন। এই আদম ব্যবসার লাইসেন্সটা যেহেতু আছে, তিনি তার এই আদম ব্যবসার লাইসেন্সটা দিয়ে সৌদি আরবে কিছু লোক পাঠাইতে চান, এবং সেই সৌদি আরবে পাঠানোর ব্যবসাটার মূলত নিয়ন্ত্রণ তিনি নিতে চান। এটাও তার একটা ধান্দা ছিল, এবং এটা নিয়েও সৌদি যুবরাজের সাথে কথা বলছেন। কিন্তু সৌদি যুবরাজ, যেটা বিশেষজ্ঞরা বলছেন, যে আন্তর্জাতিক কূটনীতি নিয়ে যারা কথা বলেন, কাজ করেন, তারা বলছেন যে এই মুহূর্তে সৌদি আরবের কাছে ভারত অনেক গুরুত্বপূর্ণ একটি মিত্র দেশ। সুতরাং যেহেতু ডক্টর ইউনুস একটা ভারত বিরোধী হিসেবে নিজেকে এস্টাবলিশ করেছেন বা করার চেষ্টা করেন, কথায় কথায় ভারতের বিরুদ্ধে কথা বলেন, তো সৌদি আরব এই জন্য এই ভারত বিরোধী মানুষটাকে মানে তার সাথে যুবরাজ সাক্ষাৎ করার অনুমতি দেননি। এর বাইরেও বলা হয় যে এই যুবরাজ MBS বিন সালমান, মোহাম্মদ বিন সালমান, তার সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত পর্যায়ের সম্পর্ক খুব ভালো। সেটাও একটা কারণ ইউনুসকে এইবারে সাক্ষাৎ না দেওয়া। তো চিঠির জবাব পাননি, 3 মাস হয়ে গেছে, একটা সাক্ষাৎকার চেয়েছেন, সেই সাক্ষাৎকার যে গ্রহণ বা না বলবেন সেটাও সৌদি কর্তৃপক্ষ ফিল করে নাই। সো হি ওয়াজ নেগলেক্টেড লাইক এনিথিং। এবং সৌদি আরবের পক্ষে অনেকগুলো কারণ আছে ইউনুসকে অ্যাপ্রিসিয়েট না করার জন্য। সুতরাং ইউনুস এখন বলতেছেন যে নির্বাচন, জুলাই সনদ, এইসব নিয়ে ব্যস্ততার কারণে তিনি সৌদি আরব যাচ্ছেন না, তার পরিবর্তে লুৎফে সিদ্দিকের নেতৃত্বে একটা প্রতিনিধি দল যাচ্ছে। কিন্তু বাস্তবতা হলো যে সৌদি কর্তৃপক্ষের চরম উপেক্ষায় অপমানিত বোধ করে তিনি আর এই সম্মেলনে এই যে কনফারেন্সটা হচ্ছে যে ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ, সেখানে গিয়ে একজন সিম্পল পার্টিসিপেন্ট হিসেবে আর যাননি।
এটুকু এটুকু বোধোদয় তার হয়েছে। কিন্তু আমাদের সেই নোবেল লরিয়েট, গ্লোবাল সেলিব্রিটি, বাংলাদেশের সবচেয়ে বড় সেলিব্রিটিটা এখন বাংলাদেশের অন্যতম বড় বাটপার, ধাপ্পাবাজ হিসেবে বিশ্বের কাছে পরিচিতি পাচ্ছে। ব্যাপারটা আমাদের জন্য নিঃসন্দেহে লজ্জার, দুঃখের, বেদনার। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন।